দয়া করে আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমি সত্যি বলছি, আমি কাউকে কিচ্ছু বলবো না। তোকে ছেড়ে দিলে হয়? তুই একবার যদি ছাড়া পাস তাহলে তো আমার সর্বনাশ। তুই আমার সব জারি জুরি ফাঁস করে দিবি। তোকে তো আর কোনো মতেই ছাড়তে পারবো না। এই কথা বলে শম্ভু সর্দার তার হাতের ধারালো চাকুটা বার কয়েক চালিয়ে দেয় উমার গলার কাছে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে উমা। উমার রক্তে লাল হয়ে ওঠে মেঘলা নদীর পাড়। এই কাজ করার পর শম্ভু কিছুক্ষণ সেই একই জায়গায় দাঁড়িয়ে ভাবতে থাকে সে কিভাবে উমার এই মৃত শরীরটা লোপাট করবে। শেষে সে ঠিক করে এই মেঘনা নদীর জলে সে ভাসিয়ে দেবে উমার মৃত শরীরটা। বাবু, আমার একটি মাত্র মেয়ে বাবু কাল বিকালে মাঠে যাওয়ার নাম করে বেরিয়েছিল, তারপর আর বাড়ি ফেরেনি। দয়া করে আমার মেয়েকে খুঁজে দেন বাবু। আরে একদম কেঁদো না তো, আমরা তো দেখছি নাকি। কোনো না কোনোভাবে তোমার মেয়েকে ঠিক খুঁজে বার করব, চিন্তা করো না। উমাকে যে কোনো মূল্যেই দারোগাবাবু খুঁজে বার করবেন এই আশ্বাস উমার বাবাকে দিয়ে দারোগাবাবু কনস্টেবল চলে যান। এই ঘটনার কিছুদিন পরে একদিন রাতে বিমল নামে এক গ্রামবাসী তার প্রতিদিনের কাজ সেরে বাড়ি ফিরছিল। সেদিন বাড়ি ফিরতে বিমলের অন্য দিনের তুলনায় একটু বেশি রাত হয়ে যায়। তাই সে বাড়ি তাড়াতাড়ি পৌঁছানোর জন্য মেঘনা নদীর পাশ দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে সেই পথ অনুসরণ করে। হাঁটতে হাঁটতে বিমল এসে পৌঁছায় সেই মেঘনা নদীর পাড়ে। নদীর পাড়ে এসে সে নদীর কালো জল, তার পাড়ে স্নিগ্ধ শান্ত শীতল হাওয়া যেন বিমলকে মুগ্ধ করে দেয়। এই নদীর পাড়ের মনোরম দৃশ্য যেন বিমলকে নেশাগ্রস্ত করে তুলেছে। সে যেন ভুলে গেছে সব কিছু। তার পা যেন মাটির সাথে শক্ত করে চেপে ধরে রেখেছে কেউ। কিন্তু হঠাৎ এই নদীর পাড়ে স্নিগ্ধ শীতল হাওয়া যেন ভারী হয়ে ওঠে ও চারিদিকে ছড়িয়ে পড়ে এক কুটিল গন্ধ। হঠাৎ বিমল দেখে নদীর ঠিক মাঝ বরাবর জ্বলে উঠেছে একটা সবুজ আলো। সেই আলোর ঠিক মধ্যেখানে দেখা যাচ্ছে একটা বাচ্চা মেয়ের ক্ষত বিক্ষত শরীর। তোর সাহস কম না? তুই এই মেঘলা নদীর পাড়ে এসেছিস? আজ তোকে মেরে এই নদীর জলে ভাসিয়ে দেব। দয়া করে আমাকে মেরো না, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমাকে ছেড়ে দাও, আমি আর এখানে আসবো না। বলে তো আমিও ছিলাম আমাকে ছেড়ে দিতে। দোষ তো আমারও ছিল না। আমি যখন বাঁচতে পারিনি তখন এই নদীর পাড়ে আসা কাউকে আমি বাঁচতে দেব না। সকালে সুনির্মল বেড়ায় বন্ধু সব্যসাচীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে।
তার বাড়ি যাওয়ার পথে সুনির্মল দেখে রাস্তার ধারে দুজন গ্রামবাসী দাঁড়িয়ে কি একটা বিষয় নিয়ে কথা বলছে। তাদের কথা ভালো মতো শোনার জন্য সে তাদের পাশে গিয়ে দাঁড়ায়। আরে ও হে, গ্রামের খবর কিছু শুনেছ? বিমলকে নাকি দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষবার ওকে নাকি মেঘলা নদীর পাড়ে দেখা গিয়েছিল, তারপর থেকে নাকি ওর আর কোনো খোঁজ নাই। এ কি বলছ গো? আমাদের বিমলকে খুঁজে পাওয়া যাচ্ছে না? এ তো ভারী চিন্তার বিষয়। কিছুদিন আগে তো আমাদের ওই শৈবাল কাকার মেয়ে উমা, ও নাকি নিখোঁজ হয়েছে, ওকেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এইদিকে নাকি রাত একটু হলেই নদীর পার থেকে একটা বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসছে। তাই সন্ধে হওয়ার পর গ্রামের আর কেউ ওই নদীর পাড়ে যেতে সাহস করছে না, বুঝলা? কি জানি বাপু, আমাদের এই গাঁয়ে কার যে কুনজর পড়লো। এবার যা দিনকাল পড়ছে, এবার তো দেখছি শান্তি করে বউ বাচ্চা নিয়ে বাড়ির বাইরেও বেরানো যাবে না। গ্রামবাসীদের মুখে এই সব কথা শুনে সুনির্মলের মনটা বড়ই ভারাক্রান্ত হয়ে ওঠে। সে ভাবে গ্রামে এত কিছু ঘটে গেল আর সে এই বিষয়ে কিছুই জানে না। সে তার চলার গতি বাড়িয়ে দেয়, কারণ তার বন্ধু সব্যসাচীকে এই ঘটনা সে যতক্ষণ না জানাতে পারছে ততক্ষণ সুনির্মলের যেন স্বস্তি নেই। সব্যসাচীর বাড়ির গেটের সামনে এসে সুনির্মল সব্যসাচীর নাম ধরে তাকে ডাকতে থাকে। দু একটি বার ডাকার পর ভেতর থেকে সব্যসাচীর গলা শুনতে পাওয়া যায়। সে সুনির্মলকে বাড়ির ভেতরে আসার জন্য বলে। ওহে সুনির্মল, কি হয়েছে বলবে তো? এই সাত সকালে বাড়িঘর সব তো মাথায় করবে দেখছি। সুনির্মল রাস্তায় আসার পথে গ্রামবাসীদের মুখে যা সব শুনেছিল সবটাই সব্যসাচীকে বলে এবং বিমল ও উমার নিখোঁজের বিষয়টাও সুনির্মল সব্যসাচীকে জানায়। এ কি বলছো? গ্রামের দুটো মানুষ নিখোঁজ? গেল তো গেল কোথায় মানুষ দুটো? এ তো আর কর্পূর নয় যে উবে যাবে। না, বিষয়টা নিয়ে খুঁটিয়ে দেখতে হবে দেখছি। সকালে সুনির্মলের সাথে কথা হওয়ার পর থেকে সব্যসাচীর মনে একটা দ্বন্দ্ব চলছিল। তাই সে ঠিক করে সে নিজে মেঘলা নদীর পাড়ে গিয়ে সবটা একবার পর্যবেক্ষণ করে দেখবে। তাই রাত্রি হতেই সে নিজে মেঘলা নদীর পাড়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সব্যসাচী যখন মেঘলা নদীর পাড়ে এসে পৌঁছায়, একবারের জন্য তাকেও যেন এই মেঘলা নদীর কালো জল ও স্নিগ্ধ পরিবেশ নেশাগ্রস্ত করে তোলে। কিন্তু তৎক্ষণাৎ সে নিজেকে সংবরণ করে। কিছুক্ষণ পর সব্যসাচী অনুভব করে হঠাৎ করে নদীর পাড়ে স্নিগ্ধ পরিবেশ কেটে গিয়ে যেন একটা গা ছমছমে পরিবেশ তৈরি হয়েছে ও বাতাসে মিশে গেছে একটা কুটিল গন্ধ। সব্যসাচী লক্ষ্য করে নদীর মাঝ বরাবর কোথা থেকে এসে উদয় হয়েছে একটা বাচ্চা মেয়ের অবয়ব। সব্যসাচীর চিনতে অসুবিধা হয় না বাচ্চা মেয়েটি কে। এই মেয়েটি হলো উমা, যে কিছুদিন আগে নিখোঁজ হয়েছে। কিন্তু পার্থক্য শুধু এই যে এই উমা এখন আর এই জগতের বাসিন্দা নয়। তোর এত বড় সাহস, তুই এই মেঘলা নদীর পাড়ে এসেছিস? শোন,
তুই একজন ভালো মানুষ এবং আমার বাবার অতি পরিচিত, তাই আমি তোর কোনো রকম ক্ষতি করতে চাই না। তাই বলছি, যদি নিজের প্রাণ তোর প্রিয় হয় তাহলে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যা। আমি কিন্তু দ্বিতীয় সুযোগ তোকে দেব না। না উমা, তুমি আমার বোনের মতো ছেলে। আমি জানতে চাই তোমার এই অবস্থা কি করে হয়েছে। তোমার এই অবস্থার জন্য কেই বা দায়ী, বলো আমাকে। আমি তোমার সাহায্য করতে চাই। তুই আমার সাহায্য করতে চাস? তাহলে শোন, ওই যে শয়তান শম্ভু সর্দার ও গ্রামের লোকজনকে বোকা বানিয়ে তাদের জমি শহরের বাবুদের কাছে বিক্রি করে দিচ্ছিল, এই বিষয়টা আমি জানতে পারি। ও আমি বলি যে গ্রামের মানুষকে ও যে ঠকাচ্ছে, আমি সেটা সবাইকে জানিয়ে দেব। তার জন্য ওই শয়তান শম্ভু সর্দার আমাকে নদীর পাড়ে এনে খুন করে। ও আমার দেহ এই নদীর জলে ভাসিয়ে দেয়, আর তবে থেকে আমি এইভাবে নদীর পাড়ে ঘুরে বেড়াচ্ছি, যতদিন না আমি আমার প্রতিশোধ নিচ্ছি ততদিন আমার মুক্তি নেই। আমি তোকে মুক্তি পেতে সাহায্য করব মা, আর যে তোর এই অবস্থা করেছে তাকে শাস্তি দিয়েই ছাড়বো। কিন্তু তুই বল, আমি এসব প্রমাণ কোথায় পাবো? ওই শয়তান শম্ভু সর্দার ওই সব প্রমাণ কোথায় লুকিয়েছে? কারণ প্রমাণ ছাড়া তো কেউ আমার কথা বিশ্বাস করবে না। প্রমাণ আছে, প্রমাণ আছে। ওর বাড়ির দোতলায় যে লোহার বাক্স, সে লোহার বাক্সে ও লুকিয়ে রেখেছে সেই চাকু, যে চাকু দিয়ে ও আমাকে খুন করেছে। আর তার সাথে রেখেছে আমার গলার মালা। আশা করি এই দুটো প্রমাণ পাওয়া গেলে এটা প্রমাণ হবে ওই আমার খুনি। তার পরের দিন সকালবেলায় সব্যসাচী দারোগাবাবুর সঙ্গে দেখা করে, ও দারোগাবাবুর সঙ্গে দেখা করার পরে সে সম্পূর্ণ বিষয়টা দারোগাবাবুকে খুলে বলে, এবং তৎক্ষণাৎ দারোগাবাবু ও সব্যসাচী শম্ভুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। শম্ভুর বাড়ির সামনে পৌঁছে দারোগাবাবু জোর গলায় শম্ভুর নাম ধরে ডাকতে থাকেন। দারোগাবাবুর আওয়াজ শুনে কিছুক্ষণ পর শম্ভু বাড়ির নিচে নেমে আসে। আরে দারোগা বাবু যে, সকাল সকাল এই গরিবখানায়, আমার তো পরম সৌভাগ্য। আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন, বাইরে কেন? এটা তোর সৌভাগ্য নাকি দুর্ভাগ্য সেটা তো একটু পর বোঝা যাবে শম্ভু। তোকে একটু একবার থানায় যেতে হবে। কেন দারোগা বাবু, প্রতি মাসে মাসে তো আপনার থানায় আর সঙ্গে সঙ্গে নেতা বাবুকেও মাসোহারাটা পৌঁছে দিচ্ছি, তাও আবার থানায় কেন বলুন তো? কারণ আমাদের গ্রামের শৈবাল মল্লিকের মেয়ে উমা, বাচ্চা মেয়েটা তোর কাছে কাজ করত, আজ 1 মাস হলো নিখোঁজ। শেষবার নাকি তোর বাড়িতেই কাজে এসেছিল। সেই বিষয়ে
তোকে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। হ্যাঁ দারোগা বাবু, সে তো আমার বাড়ি কাজ করতো, কিন্তু সে যে নিখোঁজ হয়েছে, আর নিখোঁজ হওয়ার পিছনে যে আমারই হাত আছে, তার কি কোনো প্রমাণ আছে? নাকি আপনি আবার আপনার এই সস্তা সত্যান্বেষী সব্যসাচীর কথা শুনে আমার নামে মিথ্যা মামলা করতে এসেছেন? সময় আসলে প্রমাণ ঠিক বেরিয়ে যাবে। তুই এখন চুপচাপ থানায় চল তো শম্ভু, কারণ আমার মনে হয় সেটাই তোর পক্ষে মঙ্গলময় হবে। পরে উমার কথা মতোই শম্ভু সর্দার উমাকে যে চাকু দিয়ে খুন করেছিল, সেই চাকু আর উমার গলার মালা পাওয়া যায় শম্ভু সর্দারের ঘরের ওই লোহার বাক্স থেকে, যা দিয়ে প্রমাণ হয় যে শম্ভু সর্দারই উমার খুনি। শম্ভু সর্দারকে তার সঠিক শাস্তি পাওয়ানোর পর সব্যসাচী যায় মেঘলা নদীর পাড়ে। কিন্তু সব্যসাচী লক্ষ্য করে এইবার যেন নদীর পাড়ে সেই গা ছমছমে পরিবেশটা কেটে গেছে। মেঘলা নদীর পাড় যেন আবার তার সেই আগের স্নিগ্ধ শীতল পরিবেশটা ফিরে পেয়েছে। উমা, কোথায় তুই? দেখ, আমি এসেছি, তোর সভ্যতা এসেছে উমা। আর আমি ওই শয়তান শম্ভুকে ওর যোগ্য শাস্তি, যেটা ওর পাওনা ছিল, সেটা দিতে পেরেছি উমা। আমি আমার কথা রেখেছি। কিছুক্ষণ পর ঠিক নদীর মাঝ বরাবর জায়গাটায় এসে উপস্থিত হয় উমা, কিন্তু এবার আর তার সেই ভয়ঙ্কর চেহারাতে নয়, বরং তার জায়গায় ফুটে উঠেছে তার সেই আগের সুন্দর সুশ্রী চেহারাটা। তুমি এসেছো, অনেক ধন্যবাদ তোমাকে। আজ শুধু তোমার জন্য আমার খুনি আজ তার যোগ্য শাস্তি পেয়েছে, আর আমার প্রতিশোধও পূর্ণ হয়েছে। এবার আমাকে বিদায় দাও, এবার আমি আসি। আর আমার মা বাবার খেয়াল রেখো, তারা তোমাকে অনেক ভরসা করে দাদা। তুই ভালো থাকিস উমা, তুই ভালো থাকিস। এ জন্মে তোর সাথে যে অবিচার হয়েছে সেটা তো আমি পাল্টাতে পারবো না, কিন্তু যে তোর সাথে অবিচার করেছে তাকে তার প্রাপ্য শাস্তি আমি দিতে পেরেছি। আর তুই চিন্তা করিস না উমা, তোর মা বাবার খেয়াল আমি রাখবো। তুই ভালো থাকিস। এইরকম আরও বাংলা কার্টুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দাও, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।